তোমার নামই তো রহিমা না? জি। ভালো, তোমার চাকরি এখানে হয়ে যাবে। তুমি এক কাজ করো, মনোযোগ দিয়ে এখানে কাজ শুরু করে দাও, আমরা দেখবো, এরপর সিদ্ধান্ত নিব। ভালো কথা। তুমি বেতন কত চাইছো? বেতন নিয়ে কোনো চিন্তা করেন না স্যার, আপনারা ভালো বেতন দেব, খুব আরামায়েশে কাজ করতে পারবেন। ও ঠিকই বলেছে, বেতন নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমাকে একটা চা দিন। অফিসে অনেক কাজ আছে, এখন চা দেওয়ার সময় নাই। এই এক কাপ চা দে তো। জি স্যার, আপনি 1 মিনিট বসেন, আমি এখনই চা আনতেছি। আইসা স্যার, এইটা কেমন কথা? একজন স্যার চাচাইলো, অপমান করে দিল, আরেক স্যার চাচাইলো, পেনবাটা দৌড়ায় গেল। ওসব তুমি বুঝবে না, কাজ করতে থাকো, ধীরে ধীরে বুঝে যাবে। আইসা স্যার, রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর মানে কিচেন রুম থেকে ক্লিনিং শুরু করবে। ঠিক আছে, যাও কাজ শুরু করো। পরিষ্কার না, আগে চা বানাবো। স্যার, আপনার লিগা স্যার। আপনাকে কে বললো চা বানাতে? এটা তো আপনার দায়িত্ব না। স্যার, আমি জানি চা বানানো আমার কাম না, আমার কাম হচ্ছে ফ্লোর পরিষ্কার করা, ক্লিন করা। কিন্তু স্যার, ওই পিয়নরা যখন আপনার লেগে চা বানায় দিতে রাজি হইল না, তখন আমার কাছে মনে হইলো আমি আপনার 1 কাপ চা বানায় দিই। কেন স্যার, কামটা কি ভালো করি নাই? না, আপনি কাজটি মোটেও ভালো করেননি। বুঝছি স্যার, ক্লিনারের হাত তো, এর লেগে আপনার ঘৃণা লাগতেছে, তাই না? মোটেও না রহিমা, এই অফিসে আমার কেউ সেবা যত্ন করলে তার চাকরি থাকে না। স্যার, আমরা হয়েছি ক্লিনার, আমাকেও চাকরির ডর নাই। চাকরির ডর তো আপনি গো, বাজারে বড় চাকরি কম, এর লেগে আপনি ডরের উপরে থাকেন। আমাকেও কি আইজ অফিস, কাল নয়তো রাস্তা ঝাড়ু দিম, আমাকেও চাকরির কোনো ডর নেই। নেন চা খান, কেউ দেখলে অসুবিধা নেই, চাকরি গেলে আমারটা যাইব। কি ব্যাপার রহিমা, কিছু বলবা? আপনি ওই দিন আমার হাতে চা খাইছেন না, আমার খুবই ভালো লাগছে। এর লেগে আমি আপনার লেগা বাসাতন খাওন লয়ে আইছি। এই নেন, খায়া দেন, যদি ভালো না লাগে আমি আর আনবো না। কিন্তু রহিমা, অফিসে তো লাঞ্চের ব্যবস্থা আছে, আপনি শুধু শুধু কেন কষ্ট করতে গেলেন আমার জন্য? স্যার, আমি জানি সবকিছুরই ব্যবস্থা আছে, কিন্তু আপনার লেগে কিছুই নেই। স্যার নেন, লাস্টটা খায়া লয়ে আইন। কি ব্যাপার, তোমাকে তো অস্থির দেখাচ্ছে কেন? তুমি সবসময় বলো না যে শ্রেণী ভেদাভেদ না করতে, ঠিকই বলো, কারণ তোমার রুচি বরাবরই নিম্নমুখী। হ্যাঁ, এটা আমি তোমাকে বিয়ে করার পরেই বুঝতে পেরেছিলাম। আচ্ছা চলো এক কাজ করি, আমরা ডিভোর্স নিয়ে নেই, কি বলো? ওয়াও, অনবদ্য, খুবই ভালো সিদ্ধান্ত। কবে করবা বলো, আমার তো দেরি সহ্য হচ্ছে না। এত তারা কিসের? ওই ক্লিনার মেয়েটাকে নিয়ে থাকবে তাই? কেন ফালতু কথা বলছো ঋতু?
হ্যাঁ, কয়েকদিন আগেই তো আমাদের অফিসের এক মেয়ে ক্লিনার ছেলেকে বিয়ে করলো, কারণ ক্লিনার ছেলেটা হ্যান্ডসাম ছিল, আর এখন ক্লিনার মেয়েটাও দেখতে সুন্দরী, তাই বললাম। ব্যাপার না, বিয়ের যা খরচ তা না হয় আমিই দিব। আর হানিমুনে কোথায় যাবে, কাশ্মীর নাকি সুইজারল্যান্ড? পছন্দের মানুষ হলে কক্সবাজারে হানিমুন করা যায়, কাশ্মীর কিংবা সুইজারল্যান্ড লাগে না। আমি জানতাম তোমার পছন্দ এমন নিচু লেভেলেরই, তাই তো তুমি কোনোদিন আমার সাথে সুখী হতে পারোনি। নিচু মনের নিচু শ্রেণীর মানুষ তুমি। যাক, এতদিনে অন্তত আমাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, আমি এতেই খুশি ঋতু। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু মুক্তি চাই, তোমার কাছ থেকে মুক্তি চাই। হ্যাঁ, তাই করবো, তবে তার আগে অফিস থেকে আগে দুজনকে বের করব, তারপর অফিসের বাইরে যে যা খুশি তাই করবো। রহিমা কি করেছে? ওকে কেন বের করবে? আমার অপরাধ আমাকে বের করে দাও। এসব অপরাধ তো আর একা করা যায় না, যা করেছো তোমরা দুজন মিলে করেছো। আর আমার অফিসে এখন নতুন নিয়ম, কোনো সহকর্মীর সঙ্গে পারস্পরিক বা ব্যক্তিগত কোনো সম্পর্ক করা যাবে না। আর তোমরা দুজন তা করে অফিসের নিয়ম ভঙ্গ করেছো, তাই তোমাদের চাকরিও চলে যাবে। ঘনিষ্ঠ সম্পর্ক আমার আর রহিমার? এত পচা ব্রেন নিয়ে তুমি চলাফেরা করো কিভাবে? তোমার আশেপাশের মানুষ টের পায় না তোমার মস্তিষ্ক পচা গন্ধ? ম্যাডাম, আমাকে ডেকেছেন? জি নিদাদা, ওই ক্লিনার মেয়েটাকে এখনই আমার রুমে ডেকে নিয়ে আসুন। জানো ম্যাডাম, ক্লিনার মেয়েকে আপনার রুমে ডাকা ঠিক হবে? হ্যাঁ, এক্ষুনি ডেকে নিয়ে আসুন। যান। আরেকবার ভেবে দেখুন ম্যাডাম, ক্লিনারকে আপনার রুমে ডাকা কি ঠিক হবে? কথা বললে কথা শুনবেন নিতাইদা, যান এক্ষুনি যান। ইয়েস, ওকে। আসুন ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে, তোমার নাম যেন কি? ম্যাডাম, এতদিন ধরে অফিসে কাম করি, আর আপনি আমার নামই জানলেন না? না, সবার নাম জানা আমার কাজ না। তাইলে আর নতুন করে জানার দরকার নাই, যেই কামে ডাকছেন হেইডা কোন। তুমি এই অফিসের নিয়ম ভেঙেছো, তাই তোমাকে সতর্ক করতে ডেকেছি। এরপর যদি আমি তোমাকে অফিসের কোনো স্টাফদের সাথে রং তামাশা করতে দেখি না, তাহলে তোমাকে একদম অফিস থেকে বের করে দেব। রং তামাশা মানে? ম্যাডাম, আমরা হইছি মূর্খ মানুষ, আমাগুলোকে এত প্যাসের কথা কইবেন না। কি কইবেন সোজাসুজি কোন। নিতাইদা, এই মেয়েকে এক্ষুনি অফিস থেকে বের করে দেন। রহিমা, বলো, সরি বলো ম্যাডামকে। নিতাইদা, এইসব সরি ফরি আমাগো বস্তিতে চলে না। আমাগো বস্তিতে চলে মিলমিশ, আর নয়তো দাবট। বের হোক ছোট লোক। ও ম্যাডাম, কথা হিসাব কিতাব করে কইেন আমাগো সুইপার জাতের লগে। আমাগো আপনি ক্লিনার ফ্লিনার যাই কোন, আমরা কিন্তু সুইপার। এর আগেও এক ক্লিনারে বিনা দোষ আপনি অফিস থেকে বাইর করে দিয়েছেন, আমরা সবই জানি। আমার লগে বাড়াবাড়ি করলে অফিসের সামনে ময়লার গাড়ি আইনা আপনার পুরো অফিস ডাইকা দিম, আপনার বাড়ি গাড়ি সবই ডাইকা দিম। আমার লগে হুশ করে কথা কইবেন। দিদি, রহিমা বেগম, তুমি ম্যাডামের কাছে সরি বলো। আমি তোকে বলছি, সরি বলে ম্যাডামের রুম থেকে চলে যাও, আমি আসতেছি। এই নিতাই, সম্মান দিতেছি, 2 হাত ভরে সম্মান নেই, নয়তো উল্টো অসম্মান করে কথা বলে তোরে আর তোর ম্যাডাম রে রাস্তার খাম্বার লগে বাইন্দা রাখবো। নিতাইদা, ওই ক্লিনার মেয়েটিকে এক্ষুনি অফিস থেকে বের করুন, পরে যা হয় তা আমি দেখব। জি ম্যাডাম, অবশ্যই আপনি যা বলবেন সেটাই হবে। আমরা ভয় পাই নাকি ওইসব সিপার টিপারদের? মেয়েটিকে বিদায় করে সজলকে নিয়ে দ্রুত আমার রুমে আসুন। যান, এখনই যান। ম্যাডাম আমাকে ডেকেছে? জি, ডেকেছি এটা বলার জন্য যে আপনার প্রিয় ক্লিনারকে তো অফিস থেকে বের করে দিয়েছি, তাই আমরা মানে আমি আর নিতাইদা মিলে সিদ্ধান্ত নিয়েছি ক্লিনারের পোস্টটা তো খালি আছে, সেখানে আপনাকে নিয়োগ দিই। কি বলেন? আমি খুব খুশি হব ম্যাডাম, ক্লিনারের পোস্টটা অন্তত আমাকে দিন। এই পোস্টে চাকরি করলে নিশ্চয়ই আপনার সামনে আসতে হবে না, ম্যানেজার হয়ে ছোটখাটো কাজে নিশ্চয়ই আমাকে আপনি ডাকবেন না, আমি জানে বাঁচি।
প্লিজ ম্যাডাম, এই উপকারটুকু অন্তত আমার করুন। নিতাইদা, তাকে এখন থেকেই ক্লিনারের কাজে লাগিয়ে দেন। যদি সেখানেও ফাঁকিবাজি করে তাহলে একদম অফিস থেকে আউট। জি ম্যাডাম, আমি বুঝিয়ে বলছি। মিস্টার সজল, আগামীকাল থেকে আপনারা এরকম ফর্মাল ড্রেসে মানে অফিসারের মতন আসার দরকার নেই। নর্মাল ড্রেসে আসবেন, ক্লিনারের ড্রেস আছে সেটা পরে আগামীকাল থেকে ডিউটিতে লেগে যাবে। আগামীকাল কেন, আমি আজ থেকেই শুরু করি। আশা করি ক্লিনারের পোশাকের দরকার পড়বে না, আমি এমনিতেই ঠিক আছি। আসি ম্যাডাম। জি ম্যাডাম, ভালোই হয়েছে। আমি ডেস্কে যাই, কিছু কাজ আছে। সাদা ভাই, কাজ ঠিকঠাক মতো চলতেছে তো? জি, ঠিকঠাক মতো হচ্ছে। এই যে ঠিকঠাক মতো ঝাড়ু দেন, কোনো জায়গায় যে কোনো ময়লা না পড়ে থাকে। জি স্যার, আমি চেষ্টা করছি। একদম সব ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে আমি কাজও শিখতে যাবো। তারপরে এই অফিসের সমস্ত আবর্জনা ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। নিতাইদা, অফিসে সবাই এত ব্যস্ত কেন? কেন ম্যাডাম, আপনি জানেন না আমাদের চেয়ারম্যান ম্যাডাম আসবেন আজকে অফিসে? চেয়ারম্যান ম্যাম কি আগে কখনো আসেনি? ও ম্যাডাম, আপনি জানেন না আমাদের নতুন চেয়ারম্যান ম্যাডাম, মানে আমাদের সুলতানা চৌধুরী ম্যাডামের মেয়ে জিনাত চৌধুরী ম্যাডাম, উনি তো নতুন চেয়ারম্যান হয়েছেন। ও হ্যাঁ, মেল পাঠিয়েছিল, এখনো দেখিনি। তা চেয়ারম্যানের মেয়ে না বিদেশে ছিল, কবে এলো আর কবে বা চেয়ারম্যান হলো? কই, আমার ভোট তো কেউ নেয়নি। সে কি ম্যাডাম, ভোট তো হয়ে গেছে। কি বলেন নিতাইদা, আমার ভোট তো আমি দেইনি। আপনি ভোট দেননি? আপনার ভোট নেয়নি? না না, এমন তো হওয়ার কথা না। সে যাই হোক, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, চেয়ারম্যান ম্যাডামের আসার সময় হয়ে গেছে। আমার আবার কিছু গোছ কাজ বাকি আছে, রেডি হয়ে নিন। জি ম্যাডাম, আমাকে ডেকেছেন? কি অবস্থা, কেমন আছেন ঋতু রহমান? আসলে আমি ফর্মালিটি পছন্দ করি না, তাই কোনো রিসিপশন নেইনি, সোজা রুমে চলে এসেছি। এখন বলুন আপনার কি অবস্থা? ও হ্যাঁ, আপনি তো আমাকে দেখে অবাক হয়েছেন, আগে সেটাই ক্লিয়ার করি। আমি অফিসে রহিমা সেজে এসেছিলাম অফিসের অবস্থা বোঝার জন্য, কিন্তু অফিসে এসেই যেই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করলাম সেটা হচ্ছে সজল। একটা লোক 4 বছর কোনো কাজ করেনি, কিন্তু বসে বসে ঠিকই বেতন নিয়েছে। এটা কিভাবে সম্ভব ঋতু রহমান? কেন ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে সেটাই আমি বুঝি। সজল আপনার হাজব্যান্ড, তাকে বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছেন এই জন্য কারণ বেতনের টাকা তো একই পরিবারে যাচ্ছে, তাই না? অফিসের যে লস হয়েছে তার হিসাব কে দিবে? 4 বছরে সজলকে যে বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হয়েছে তার ক্ষতিপূরণ কে দিবে? 30 মিনিটের মধ্যে একটা কারণ দর্শানো চিঠি আমার টেবিলে দেখতে চাই। আপনি এখন যেতে পারেন। ওকে ম্যাডাম। সজল, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? চেয়ারম্যান ম্যাডাম এসেছে। এটা তো চেয়ারম্যান ম্যাডামেরই অফিস, সে তো আসবেই। আসবে না, এতে ঝামেলার কি আছে? নতুন চেয়ারম্যান এসেছে সজল, আর সে হচ্ছে আমাদের ক্লিনার রহিমা। কি হঠাৎ কারেন্টের ঝটকা? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব আমি নিজেই ভাবতে পারছি না। এখন সমস্যাটা হচ্ছে তোমাকে নিয়ে। সে জানতে পেরে গেছে যে 4 বছরে তুমি কোনো কাজই করনি, বসে বসে বেতন নিচ্ছ। আমি কোনো কাজ করিনি, কিন্তু কোম্পানি আমাকে বসে থেকে বেতন দিয়েছে কেন? সেটাই তো জানতে চেয়েছে চেয়ারম্যান।
আমাকে 30 মিনিটের মধ্যে কারণ দর্শানোর চিঠি দিতে বলেছে। এখন আমি কি করব? এতে এত ভাবনার কি আছে? যা সত্য তাই লিখে দাও। তা আমি কিভাবে দিব বলো? 4 বছর আমার একটা স্টাফ কোনো কাজ করেনি, আর আমি তাকে বসিয়ে বসিয়ে বেতন দিয়েছি। তার উপরে সে আমার স্বামী। এটা মানবে চেয়ারম্যান? আমি 4 বছরে কোনো কাজ করিনি, এটা তো আমি নিজেই জানতাম না। আসলেই কি করিনি? ম্যাডাম, বিষয়টা তো আমিও জানতাম না। আপনার মতন এরকম একজন ডিসিপ্লিন সিনিয়র ম্যানেজার কি করে একজন অকর্মণ্য মানুষকে 4 বছর ধরে বসিয়ে বসিয়ে বেতন দিয়েছেন, এটা চেয়ারম্যান মহোদয় কেন, আমি নিজেও তো বিশ্বাস করবো না। আমি তো ভেবেছিলাম আপনি ওনাকে শুধু শুধুই রাগ করে এরকম অকর্মণ্য উপাধিগুলো দিয়ে থাকেন। আমি এখন কি করবো নিতাইদা? আমার তো চাকরি চলে যাবে, আর আপনি তো ভালো করেই জানেন যে আমার পোস্টের চাকরি মার্কেটে কত কম। এই কোম্পানি থেকে চাকরি চলে গেলে অন্য কোম্পানিতে সেম পজিশনের চাকরি আমার হবে না। নিতাইদা, আমি তো মরেই যাব। এর চেয়ে নিচু পজিশনের চাকরি আমি করতে পারবো না। সজল, আমাকে হেল্প করো। তার সাথে তো তোমার তাও ভালো সম্পর্ক হয়েছে যখন সে ক্লিনার ছিল। তুমি আমাকে বাঁচাও। আমার বিরুদ্ধে ইনকোয়ারি বসবে, আমার চাকরি চলে যাবে। এই চাকরি চলে গেলে আমি পাগল হয়ে যাব। প্লিজ তুমি আমাকে বাঁচাও। তুমি ভয় পেও না, যোগ্য মানুষ চাকরি হারানোর ভয় পায় না, তুমিও পাবে না। ম্যাডাম, চেয়ারম্যান ম্যাডাম বলেছেন 30 মিনিটের মধ্যে আপনাকে তার সামনে হাজির হওয়ার জন্য। সজল, তুমি যাও না প্লিজ। আমি গেলে সব এলোমেলো হয়ে যাবে। তুমি আমার জন্য কেন শাস্তি পাবে? তুমি ম্যাডামকে বলে দাও সব দোষ আমার, শাস্তি আমি পাবো। তুমি কেন এর দায়ভার নিবা? তা হয় না সজল, ম্যানেজার আমি, তাই সম্পূর্ণ দায়ভারও আমার। তুমি যাও না, চেয়ারম্যান ম্যাডামকে একটু বোঝাও প্লিজ। সজল, আমার মাথাটা ফেটে যাচ্ছে, আমি আর কিছু ভাবতে পারছি না। প্লিজ তুমি যাও। নিতে থাকো। ম্যাডাম, ওরা চলে আসছে। আরে আসুন। সজল সাহেব, সবই তো শুনলেন, এখন আপনি কি বলতে চান? ম্যাডাম, ঋতু ম্যাডামের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি 4 বছর থেকে বসে বসে বেতন নিয়েছি। আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, আপনি ঋতু ম্যাডামকে ক্ষমা করে দিন। সম্ভব হলে আমি সবকিছুর ক্ষতিপূরণ দিতে রাজি আছি। এই ব্যাপারে অবশ্য ম্যাডাম আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারবো না। সজল সাহেব, আমি তাকে ক্ষমা করে দিতাম যদি সে আপনাকে বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার মতো ভুলটা করতো, কিন্তু সে যেটা করেছে এটা কোনো ভুল নয়, এটা একটা ক্রাইম। ক্রাইম? কি বলছেন ম্যাডাম, কি করেছে ঋতু? আমি এই অফিসে ক্লিনার হয়ে আসার পর থেকে আপনার উপর বিশেষ নজর রাখি। আপনার প্রতি অফিসের প্রতিটা লোকের এত অবহেলা অবজ্ঞা দেখে আমি ভাবতে বাধ্য হয়েছি যে একটা লোক এত অকর্ম, তারপরও তার চাকরি যাচ্ছে না কেন। তারপর আমি নিতাইদার সাহায্য নিয়ে আপনার 4 বছরের সকল প্রজেক্ট ও ডিজাইন বের করি, আর সেগুলো বাসায় বসে বসে স্টাডি করি। সেখান থেকে যা বুঝলাম, আপনার স্ত্রী মানে আমাদের ম্যানেজার ঋতু রহমান ডে বাই ডে আপনার সাথে প্রতারণা করে আসছে। না না ম্যাডাম, আমার স্ত্রী রাগী, এটা আমি স্বীকার করি, কিন্তু সে আমার সাথে প্রতারণা করতে পারে না। সজল সাহেব, শুরু থেকে এখন পর্যন্ত আপনার প্রতিটি ডিজাইন প্রজেক্ট আমি দেখেছি। আমার তো ভাবতেই অবাক লাগছে যে এই প্রজেক্টগুলো রিজেক্ট হয় কিভাবে। আমি আরো গভীরে গেলাম, গভীরে গিয়ে যা জানতে পারলাম তা ভেবেই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। একজন স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে এত প্রতারণা করতে পারে? ম্যাডাম, উনি আসলে লোক ভালো, আমি একে বহুবার বোঝানোর চেষ্টা করেছি। আপনার ডিজাইনগুলো পাস হচ্ছে, কিন্তু সেগুলো ঋতু ম্যাডামের নামে। কিন্তু নিতাইদা, এটা কি করে সম্ভব? আপনার প্রতিটা ডিজাইন শুরুটা অথবা শেষটা কিছু পরিবর্তন করে ঋতু নিজের নামে হেড অফিসে পাঠাতো, আর আমি এটা বুঝেছি আপনার অরিজিনাল ডিজাইনগুলো দেখে। অথচ ম্যাডাম, সজল ছাড়ের প্রতিটি ডিজাইন দেখা মাত্রই রিজেক্ট করে দিত ঋতু ম্যাডাম, আর এমন ভাব দিত যাতে করে ওই সজল সাহেব ওই বিষয়টাতে আর কোনো মনোযোগী নিবিষ্ট করতে পারত না। তারপরও সে ডিজাইন হুবহু কপি করে নিজের নামে পাঠিয়ে দিত। হ্যাঁ ম্যাডাম,
ঋতু ম্যাডাম সেই প্রজেক্টগুলো এমনভাবে সজল সাহেবের দিকে ছুঁড়ে মারতো যাতে করে সজল সাহেব সেগুলো নিয়ে আর কোনো রকমের চিন্তাই না করে। ম্যাডাম, আমি যে মেইলটা পাঠিয়েছিলাম ওটা কি দেখেছেন? জি দেখেছি। ওটা আপনি কি করেছেন সজল? সেম এরকম ডিজাইন আমাকে আরো অনেকেই দিয়েছে। আমি নিজেও এসে অনেক ভালো ডিজাইন করেছি, যা দেখলে আপনার নিজেরই মনে হবে যে আপনি আমারটা কপি করেছেন। দেখবেন আমারটা? না না, দেখার দরকার নেই, তার চেয়ে বরং আমি আরেকটা বানাবো। একটু মাথা খাটান সজল, আরো আপডেট হতে হবে। ঠিক আছে, আসি। ঋতু রহমান, সিআরপি গ্রুপের প্রজেক্টটা আপনি কবে জমা দিয়েছিলেন? ম্যাডাম, জুনের 17 তারিখ। মজার ব্যাপার হলো সিআরপি গ্রুপের প্রজেক্টটা আপনি হুবহু জমা দিয়েছেন, সামান্য পরিবর্তনও করেননি। ডাইরেক্ট চুরি। সজল সাহেবের মনের অবস্থা এমন হয়েছে যে কোনো প্রজেক্টের ব্যাপারেই উনি আর মনোযোগ দিতে পারতেন না। আমি সজল সাহেবকে অনেকবার বুঝিয়েছি যে আপনার প্রজেক্টগুলো পাস হচ্ছে, কিন্তু সেগুলো ঋতু ম্যাডামের নামে। এই সব কিছুই মিথ্যা। আমি ঋতুকে কোনো প্রজেক্ট দিইনি, যা করার সব ঋতু নিজেই করেছে। এই কেমন মানুষ কোনো অন্যায় প্রতিবাদ করলো না? এই কেমন স্বামী নিজের স্ত্রীর জন্য নিজেকে পুরো অকর্মা প্রমাণ করলো? ম্যাডাম, সজল সাহেব সব অপবাদ হাসি মুখে মেনে নিতেন। জিজ্ঞেস করলে বলতেন, বাদ দেন তো নিতাই সাহেব, এসব দিয়ে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে এত হিসেব করে কি লাভ? তাছাড়া একজন তো সফল হচ্ছে। তার মানে ঋতু, আপনি মানুষটাকে মানসিকভাবে পঙ্গু করতে চেয়েছেন। এর সাজা প্রচলিত আইনে কি আছে সেটা আমি জানি না। এত কিছুর পরে সজল সাহেব আপনাকে ছেড়ে দিল, আমি আপনাকে ছাড়বো না। আপনি এখনই এখান থেকে বের হয়ে যান। যান। নিতাই দা, জি। আচ্ছা তাহলে আমাদের সজল, এই ফ্লোরের ময়লার মতো তুমি আমার মনের সকল ময়লা মুছে পরিষ্কার করে দাও। তোমার মনের ময়লা তো আমি পরিষ্কার করতে পারবো না, ওটা তোমাকেই করতে হবে। প্লিজ সজল, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ।